গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে রিমাল। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত। উপকূলে আঘাত হানতে পারে রোববার রাতে। মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ নেতা বনে যান শিমুল ভূঁইয়ার ভাই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য স্ত্রী মুক্তা। ঢাকাকে পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর। বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় আশ্বাস। রাখাইনে বিদ্রোহী জান্তা তুমুল লড়াই। জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্তে 45,000-এর বেশি রোহিঙ্গা, জাতিসংঘের উদ্বেগ। এবং চিকিৎসকদের প্রেসক্রিপশন অডিট করবে স্বাস্থ্য অধিদপ্তর। মান বাড়ানোর চেয়ে ওষুধ কোম্পানির মুনাফার অভিযোগ। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন এসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ইতোমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি সন্ধ্যা 6টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে 455 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মোংলা থেকে 405 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। সাগর খুবই উত্তাল থাকায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থান নিয়ে ব্রিফ করছে আবহাওয়া অফিস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিপদ সংকেত, আমি আবার বলছি, 7 নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর, আমি আবার বলছি 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক যে জোয়ার, সে জোয়ারের চাইতে 3 থেকে 5 ফুট অধিক বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত যে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই হলো আমাদের সর্বশেষ যে ঘূর্ণিঝড়ের অবস্থান, সেই ঘূর্ণিঝড়ের অবস্থান আমি আপনাদেরকে জানিলাম। হ্যাঁ, ঘূর্ণিঝড়ের কিন্তু অগ্রভাগের যে অংশ, সেই অগ্রভাগের অংশ থেকে কিন্তু উপকূলীয় অঞ্চল, ঢাকার যে দক্ষিণ অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়েছে। আসলে ঘূর্ণিঝড় এখন পর্যন্ত যে আছে, কিন্তু বাংলাদেশের উপকূল থেকে এখনও 400 থেকে 450 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছে। কিন্তু আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং সে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা নিয়ে ব্রিফ করলো আবহাওয়া অফিস। আমরা সরাসরি সেখানেই ছিলাম। ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলায় চলছে প্রস্তুতি। মাইকিং করে সচেতনতা বাড়ানো সহ প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। প্রস্তুত রয়েছে প্রায় 80,000 স্বেচ্ছাসেবক। উপকূলীয় জেলার সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্টে আমরা বিস্তারিত জানবো। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আরও শক্তি সঞ্চয় করে অগ্রসর হচ্ছে পটুয়াখালীর খেপুপাড়ার দিকে। শনিবার সন্ধ্যার পর এটি ঘূর্ণিঝড় রিমালের রূপ নিয়ে রোববার আঘাত হানতে পারে উপকূলে। এরই মধ্যে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম উপকূলের মানুষকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় সকাল থেকে সচেতনতামূলক কার্যক্রম চালায় কোস্টগার্ড। মাইকিং করে ঝুঁকিপূর্ণদের উদ্বুদ্ধ করা হয় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে। ভয়াবহ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা, তো আমরা সতর্কতাভাবে আছি, প্রস্তুত নিয়ে আছি। ঘূর্ণিঝড়ের বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী
সাইক্লোন স্টেশন সেন্টারে আশ্রয় গ্রহণের জন্য উপকূলীয় অঞ্চলের সকল জনগণকে বলা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। সমুদ্র তীরবর্তী এলাকার সাইক্লোন শেল্টারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করা এবং অন্যান্য যে প্রস্তুতি আছে, যে পর্যাপ্ত শুকনো খাবার, ত্রাণ সামগ্রী এটা মজুত করা, এবং সবচেয়ে যেটা বেশি জরুরি যে মানুষকে সচেতন করা। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় ৩ ধাপের প্রস্তুতি নিয়েছে ভোলার জেলা প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ৬৬৯টি আশ্রয় কেন্দ্র, বরাদ্দ করা হয়েছে নগদ টাকা ও শুকনো খাবার। সচেতনতা বাড়াতে মাঠে নেমেছে কোস্টগার্ড। এদিকে আতঙ্ক উৎকণ্ঠায় রয়েছেন উপকূলবাসী। ভোলা জেলায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আমরা এই জেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি হিসাবে ৩টা ধাপে আমরা প্রস্তুতি নিয়েছি। ঘূর্ণিঝড় আইলার ক্ষত এখনো শুকায়নি সাতক্ষীরা উপকূলের মানুষের মন থেকে। তাই রিমাল নিয়ে আতঙ্কিত এ জেলার বাসিন্দারাও। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক। সবগুলো আশ্রয় কেন্দ্র আমরা রেডি করে রেখেছি। আমাদের কয়েক হাজার সিপিপি ভলান্টিয়ার কাজ করে, আমাদের অনেক বেসরকারি সংস্থা আমাদের সাথে কাজ করে। তো সকলে একটা সমন্বয় ঘটিয়ে আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। ঝড় তুফান এলে আমরা অনেক আতঙ্কে থাকি এবং ঝড় তুফান আসলে আমরা সেকেন্ড সেন্টার চলে যাই। নদীর পানি যখন বের হয়ে যায় তখন হয়তো দুশ্চিন্তা থাকি যে কখন কি হয়ে যায়। আবার উপকূলের মানুষ আতঙ্কিত। আগামীকাল আরেকটি বড় সাইক্লোন আঘাত আনবে এমন একটি ঘোষণা ইতিমধ্যে আছে। 2009-এ 25শে মে যে আইলা, সে আইলার এখনও ধকল কাটেনি। এছাড়াও ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় উপকূলের সব জেলাতেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। হাসান, উপকূলের পরিস্থিতি এখন আসলে কেমন দেখছেন এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসন থেকে জানাবেন। এক বিষয় বলে রাখি যে ঘূর্ণিঝড় রোমালের প্রভাব কিন্তু ইতিমধ্যে পিরোজপুর উপকূলীয় অঞ্চলে পড়া শুরু করেছে। কেননা বিকাল থেকে এখন পর্যন্ত কয়েকবার থেমে থেমে বৃষ্টি সহ দমকা হাতার বাতাস শুরু হয়েছে। এছাড়া নদীতে যে গত কয়েকদিন যাবত জোয়ারের তুলনামূলক কিন্তু দুপুরের জোয়ারে সেখানে অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে এবং রাতেও অনেকটা পানি বৃদ্ধি পাবে বলে ধারণা করছে স্থানীয়রা। আমি একটি বিষয় বলে রাখি যে ঘূর্ণিঝড় এই যে রেমাল মোকাবেলা করার জন্য ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন থেকে একটি প্রস্তুতি সভা করা হয়েছে এবং সেখান থেকে জানা হয়েছে যে পিরোজপুর জেলায় 561টি আশ্রয় কিন্তু ইতিমধ্যে তারা প্রস্তুত করে রেখেছে। যদি ঘূর্ণিঝড় আঘাত আনার সাথে সাথে যেন মানুষজন যেন আশ্রয় নিতে পারে এবং তারা নিরাপদে থাকতে পারে। এই 561টি আশ্রয় কেন্দ্রের ভিতরে হচ্ছে 295টি সাইক্লোন সেন্টার এবং 266টি হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া জেলা প্রশাসন থেকে জানিয়েছেন যে দুর্যোগের যে আঘাত হানে তখন সাথে সাথে তাদের মানুষের সেবার জন্য ইতিমধ্যে 65টি মেডিকেল টিম কিন্তু তৈরি করা হয়েছে এবং জেলা শহরে একটি মেইন কন্ট্রোল রুম সহ 7টি উপজেলায় কিন্তু 7টি কন্ট্রোল রুম করা হয়েছে, যাতে করে যেন দুর্যোগের সকল যোগাযোগ মানুষ করতে পারে। এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান জানিয়েছেন যে দুর্যোগে মানুষের সহযোগিতা করার জন্য, তাৎক্ষণিক সহযোগিতা করার জন্য কিন্তু ইতিমধ্যে তাদের কাছে 6,10,000 টাকা কিন্তু তাদের আছে মানুষের সহযোগিতা করার জন্য এবং 1350 ব্যাগ শুকনো খাবার রয়েছে। এবং তারা বলছে যে মানুষের সহযোগিতা করার জন্য এবং দুর্যোগ পরবর্তী সময়ে যারা দুর্যোগ কবলিত হবে তাদের সহযোগিতা করার জন্য কিন্তু 611 মেট্রিক টন চাল রয়েছে। এবং জনস্বাস্থ্য প্রকৌশল থেকে আমাকে জানিয়েছে যে তারা বিশুদ্ধ পানির তৈরি করার জন্য দুর্যোগ পরবর্তী তারা 2,63,000 ট্যাবলেট কিন্তু তাদের আওতায় আছে। এবং প্রশাসন থেকে জানিয়েছে দুর্যোগ পরবর্তী যদি না কোনো সমস্যা হয় এবং গৃহ নির্মাণের জন্য কিন্তু 97 বান্ড টিন এবং লাগানোর খরচটাও তারা ইতিমধ্যে তৈরি করে রেখেছেন মানুষের জন্য। আমি আরেকটি বিষয় বলে রাখি যে এই দুর্যোগের সহযোগিতা এবং প্রচারণার জন্য কিন্তু ইতিমধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির 250 জন ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক কিন্তু কাজ করা শুরু হয়েছে এবং মঠবাড়ি উপকূল এলাকায় সিপিপির কিন্তু 2420 জন মানুষ স্বেচ্ছাসেবক কিন্তু তারা ইতিমধ্যে কাজ করা শুরু হয়েছেন। এবং জেলা প্রশাসন থেকে জানিয়েছেন যে সংকেত বাড়ার সাথে সাথে কিন্তু হচ্ছে যে মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য কিন্তু তারা সহযোগিতা করে যাচ্ছে এবং মাইকিং করে যাচ্ছে সচেতন করার জন্য। এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে যে মানুষের জান ও মাল নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু পুলিশ তৎপর আছে কিন্তু ইতিমধ্যে। মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ রেমাল মোকাবেলার জন্য পিরোজপুরে। আমাদের সহকর্মী হাসিবুল ইসলাম হাসান পিরোজপুর থেকে যুক্ত ছিলেন। খুলনার মূর্তিমান আতঙ্ক শিমুল ভূঁইয়া 15 থেকে 20 বছরে কেউ তার চেহারা না দেখলেও ভয়ে মুখ খোলেন না কেউই।
শিমুলের ভাই ও স্ত্রী হত্যা মামলার আসামি হলেও তৎকালীন প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ বনে যান তার ভাই শিপলু ভূঁইয়া। আর সরকারি দলের মদদেই 2022 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী মুক্তা। খুলনা থেকে নূর ইসলাম রকির প্রতিবেদন জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার সৈয়দ আমানুল্লাহ খুলনার ফুলতলা এলাকার বাসিন্দা। এলাকায় সবাই তাকে শিমুল ভূঁইয়া নামে চেনেন। গত 15 থেকে 20 বছরে এলাকার মানুষ তার চেহারা দেখেননি, তবে তার ইশারাতেই চলে সবকিছু। তাকে নিয়ে এখনো কথা বলতে ভয় পান স্থানীয়রা। আমি শিমুল ভাইকে কোনোদিন দেখি নাই, ওনার বাসায় কোনো কথা বলার মধ্যে আমার মনে হয়। 1991 সালে খুলনার ডুমুরিয়ায় ইমরান গাজী হত্যার পর 1997 সালে শিমুল ভূঁইয়া ছিলেন কারাগারে। 1998 সালে 18 আগস্ট ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দামোদর ইউপি চেয়ারম্যান সর্দার আবুল কাশেমকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় তার ভাই শিপলু ভূঁইয়াকেও আসামি করা হয়। 1999 সালের 20 মে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে গণেশকে জবাই করে হত্যার ঘটনায় ফের আলোচনায় আসে তার নাম। খুলনা অঞ্চলের বিভিন্ন হত্যা মামলার আসামি 2000 সালে 25 মে তিনি যশোর এলাকায় পুলিশের কাছে আটক হন। এরপর জামিন পান 2013 সালের 15 জুলাই। বিভিন্ন হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার ভাই শিপলু ভূঁইয়া জামিনে মুক্তি পান 2014 সালে। একই বছরের নভেম্বরে আওয়ামী লীগ নেতা ও তৎকালীন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন শিমুল ভূঁইয়ার ভাই শিপলু ভূঁইয়া। এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয় গণমাধ্যমে। বর্তমান মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সাথে সম্পর্কের কথা স্বীকারও করেন দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভূঁইয়া। কিন্তু তার লোকজনের খারাপ ধারণা এই গ্রুপিং এর কারণে, কিন্তু সে আমার সম্বন্ধে খারাপ ধারণা আমার মনে হয় না। খুলনার ফুলতলা এলাকার ত্রাস ও কয়েকহালে হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তাও ছিলেন হত্যা মামলার আসামি, কিন্তু সরকারি দল ও প্রভাবশালীদের মদতে 2022 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। জেলা পরিষদের 15টি পদের মধ্যে 14টিতেই 4 থেকে 5 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও একমাত্র মুক্তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিলেন না। 2022 সালে 17 অক্টোবর শিমুল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, তার মোবাইলটিও বন্ধ। তবে পারিবারিক একটি সূত্র জানিয়েছেন তিনি অসুস্থ অবস্থায় রাজধানীতে চিকিৎসারত রয়েছেন। মুক্তার সাথে সংসদ সদস্য হত্যার ঘটনায় আটক তানভীর ভূঁইয়াকে সবসময় দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ভারত যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। আজই ফিরছে কলকাতার পুলিশ দলটি, জানালেন ডিবি প্রধান হারুন রশিদ। জাতীয় নির্বাচনের আগেও এমপি আনারকে হত্যার পরিকল্পনা ছিল এমন তথ্য পেয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো অস্পষ্ট বলেও জানান ডিবি প্রধান। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বেশ কয়েকদিন পার হলেও এখনও উদ্ধার সম্ভব হয়নি তার মরদেহ। এদিকে এই ঘটনায় জোর তদন্ত চালাচ্ছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। ঘটনার তদন্তে কলকাতার 4 সদস্যের টিম তদন্ত শেষে আজই ভারত চলে যাওয়ার কথা জানান ডিবি প্রধান। আগামী 24 ঘন্টার মধ্যে ডিবি প্রধান হারুন রশিদের নেতৃত্বে আব্দুল আহাদ এবং সাইদুর রহমান সহ 3 সদস্যের একটি ডিবি তদন্ত দল কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বলে জানান হারুন রশিদ। আমাদেরকে বলেছে যে আমাদের জন্য 3-4 সদস্য টিম আমরা যেন যাই, সেই প্রেক্ষিতে একটা জিও হয়েছে। আমরা মনে করি যে আমাদের একটা টিম যেখানে কাজ করছে, কলকাতার একটা টিম কাজ করছে যারা 4 সদস্যের, তাদের কাজও এখনও শেষ হয় নাই। তারা আবার আজকে 2টা থেকে আবার আসবে। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্য একটা দল আমরা জিও পেয়েছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। আনোয়ার হত্যায় মূল মাস্টারমাইন্ড শাহিনের নেতৃত্বে 2টি দল কাজ করেছে বলে জানান ডিবি প্রধান। তার লোকেশনটা এখানে কখনোই ছিল না, অত দূরে ছিল। এই জন্য এখানে যেহেতু লোকেশন তার এখানে না, লোকের অনেক দূরে, মানুষ খুঁজলে তো লোকেশন অনুযায়ী খুঁজবে, তখন এখানে তারা ইচ্ছা ছিল যে 2 দিন রাখবে, রেখে সেখানে তাকে হয়তো তার কাছ থেকে তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে 2 দিন কিছু টাকা নেওয়া যায় কিনা। এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম
প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। হত্যাকাণ্ডের মোটিভ কি হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, পূর্বশত্রুতার জেরে আর্থিক লেনদেন সংক্রান্ত কিংবা রাজনৈতিক বিষয়ও থাকতে পারে, তবে এসব বিষয় জানতে তদন্ত চলছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ রাতে আরো যা থাকছে। চাঁপাইনবাবগঞ্জের 27 পরিবারের জন্য বরাদ্দ সেলাই মেশিন, ছবি তুলে ফিরিয়ে নিলেন এলজিইডি কর্মকর্তা। মহিলা ভাইস চেয়ারম্যানের অভিযোগ। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন কমপ্লেক্সে দোকান পেতে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী বঙ্গবাজারে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে 4টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ঢাকাকে পরিকল্পিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানিয়ে নতুন স্থাপনা নির্মাণে পরিবেশ রক্ষার তাগিদ দেন সরকার প্রধান। বিস্তারিত শামীম আক্তার রিপোর্টে। গেল বছরের 4 এপ্রিল বঙ্গবাজার কমপ্লেক্সে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক সহ 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকাকে একটি পরিকল্পিত নগরে পরিণত করার লক্ষ্যে এরপর থেকে সকল স্থাপনা তৈরির আগে পরিবেশ রক্ষার দিকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে আর বিএনপি ক্ষমতায় আসে লুটপাট ও দুর্নীতি করতে। নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গেছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। প্রধানমন্ত্রী আধুনিক নগরীতে বিদ্যুতের বহুমুখী ব্যবহার হচ্ছে জানিয়ে নগরবাসীকে বিদ্যুৎ, গ্যাস ও পানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন। বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। ঘর থেকে বেরোলে সুইচ অফ করে রাখবেন। চার্জারগুলি লাল বাতিতে যেন জ্বলে না থাকে। লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে। পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে আধুনিক 10তলা ভবনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে দোকান পেতে সরকারি সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মার্কেটের যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে, এখন তো আমি সরাসরি সব কিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। আসন্ন ঈদুল আজহায় যেখানে সেখানে পশু কুরবানি না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুরবানির জন্য সারা দেশে আধুনিক ব্যবস্থার কথা জানান। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন শহরে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। জীবন বাঁচাতে পালিয়েছেন অন্তত 45,000 রোহিঙ্গা। নৃতাত্ত্বিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে শিরোচ্ছেদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আফরিন মোয়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গেল কয়েক মাস ধরেই মিয়ানমারের বিভিন্ন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াই চলছে জান্তা বাহিনীর। সবচেয়ে খারাপ পরিস্থিতি বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে। এর মধ্যে বুথিডাং এবং মংডু শহরে আরাকান আর্মির হামলার মুখে পালিয়েছে জান্তা বাহিনী। শুধু জান্তাই নয়, প্রাণ বাঁচাতে শহর ছাড়ছেন রোহিঙ্গারাও। গেল কয়েকদিনে শহর ছেড়ে অন্তত 45,000 রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তবর্তী নাফ নদীর কাছে আশ্রয় নিয়েছে। ঘরবাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি আরাকান আর্মি অনেকের শিরোচ্ছেদ করেছে বলেও দাবি ভুক্তভোগীদের। এমনকি পালিয়ে যাওয়ার সময় অনেকের মরদেহ পড়ে থাকতে দেখেছেন বলেও গণমাধ্যমকে জানান তারা। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী।
রাখাইনের এই পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এছাড়া সীমান্তবর্তী দেশগুলোকে তাদের আশ্রয়ের আহ্বানও জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র লিজ থ্রোসেল। রাখাইনে এখন চরম মাত্রায় সহিংসতা বিরাজ করছে। অনেকেই হত্যার শিকার হয়েছেন, অনেকের বাড়িঘর সম্পদ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রাণ বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। একই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের অধিকার বিষয়ক প্রধান বলকার তার্ক। 2017 সালে রাখাইনে হামলার মুখে প্রাণ বাঁচাতে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল 11 লাখের মতো রোহিঙ্গা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে আরো থাকছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। একাদশে ফিরেছেন লিটন ও হাসান মাহমুদ। দ্রুতই চিকিৎসকদের প্রেসক্রিপশন অডিটে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রোটোকল অনুযায়ী চিকিৎসকরা ওষুধ লিখছেন কিনা তা কঠোরভাবে মনিটরিং হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেলথ ইকোনমিক ফোরামের এক সেমিনারে কথা বলেন তিনি। বিশেষজ্ঞরা অভিযোগ করেন ওষুধের মান বাড়ানোর চেয়ে মুনাফাতে ব্যস্ত কোম্পানিগুলো। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখার যৌক্তিকতা, ওষুধের আগ্রাসী মার্কেটিংয়ের কার্যকর নিয়ন্ত্রণ বিষয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। এ সময় বক্তারা বলেন, ওষুধের দামের 29% মার্কেটিংয়ে ব্যবহার করে কোম্পানিগুলো। টাকার অঙ্কে এই সংখ্যা 40,000 কোটি। প্রেসক্রিপশনে জেনেরিক নাম লেখা হলে বাড়তি দামে লাগাম দেওয়া যাবে বলে বলছেন বক্তারা। আমরা এখন মেয়ের বিয়ের গিফট নেওয়া শুরু করছি, পিকনিকে খাই। আমি একদিন বললাম যে আমি খাইতে পারি ওষুধ কোম্পানির টাকা, আমার বউ বাচ্চা কেন খাবে? আমার বউ বাচ্চা কি ফকির? হাসপাতাল বা ফিজিশিয়ানকেও একটা ফাইন্যান্সিং মেকানিজমের তাকে যদি শেয়ার করতে হয় কস্টের, তখন সে ডেফিনেটলি সেই ড্রাগটাই দিবে যেটার কোয়ালিটি ভালো, কস্ট ইফেক্টিভ, ওভার প্রেসক্রিপশন কমে আসবে। তবে দেশের কোম্পানিগুলোর ওষুধের মান একই না হয় এখনই প্রেসক্রিপশনে জেনেরিক নাম লেখা ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্য কোম্পানিগুলোর বায়ো ইকুইভ্যালেন্ট বাধ্যতামূলক করার দাবি জানান ওষুধ বিশেষজ্ঞরা। এই 100টা প্রোডাক্টের যদি বায়ো ইকুইভ্যালেন্ট স্টাডি টেস্ট করা থাকে, তখন আমরা বুঝতে পারবো এই 100টা প্রোডাক্টের স্ট্যান্ডার্ড সেম। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লাইক ব্যাংকিং, lot of number of banks, like television channel, like private university, and sometimes like medical colleges. Pharmaceutical প্রাইস এত বেশি হওয়ার কারণ ছিল মূলত দুটো। এক হচ্ছে অ্যাগ্রেসিভ ড্রাগ মার্কেটিং, আর একটা হচ্ছে ড্রাগ প্যাকেজিং এর ভিতর অনেক বেশি ইনভেস্ট করা। 1982 সালের ওষুধ নীতির পর দেশের কোম্পানিগুলো দ্রুত বৃদ্ধি পেলেও সে তুলনায় গবেষণা ও মান বাড়েনি বলে অভিযোগ বক্তাদের। সত্যি মানুষের রোগ সারানোর উপকরণে রূপান্তরিত হচ্ছে না, এটা একটা মুনাফার পণ্য হিসেবে অন্যান্য পণ্যের মতো উৎপাদিত হচ্ছে। আগ্রাসী মার্কেটিং নীতি ও কিছু চিকিৎসক অনৈতিক সুবিধা নিয়ে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ওষুধের নাম লেখার অভিযোগ দীর্ঘদিনের। এই অবস্থায় প্রেসক্রিপশন অডিটে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমি যদি কন্টিনিউয়াস আমার মাথায় থাকে যে আমার প্রেসক্রিপশনটাকে আমার রেগুলেটরি বডি যে কোনো সময় অডিট করতে পারে, এবং অডিট হলে আমার লাইসেন্সও চলে যেতে পারে ওভার প্রেসক্রিপশনের জন্য বা আন্ডার প্রেসক্রিপশনের জন্য। এটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে। আমার মনে হয় যে সিএমই নিয়েও কাজ করছে, মেডিকেল এডুকেশন, এই পুরো জিনিসগুলি আমরা দেখছি। ওষুধের মান নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বক্তাদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 27টি পরিবারের জন্য সেলাই মেশিন বরাদ্দ হলেও তাদের ডেকে এনে শুধু ছবি তুলে খালি হাতে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে। এই ঘটনায় এলজিইডির রাজশাহী বিভাগীয় অফিসে লিখিত অভিযোগ করেন ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শাহনাজ খাতুন। তবে অভিযোগ অস্বীকার করেন সংশ্লিষ্ট প্রকৌশলী। সহকর্মী তারেক রহমানের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পাফোস। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা মিম আক্তার সংসারে সচ্ছলতা ফেরাতে একটি সরকারি সেলাই মেশিনের আশায় জনপ্রতিনিধির কাছে জাতীয় পরিচয়পত্র ও ছবি জমা দেন। তবে ভাগ্যে জোটেনি সেই সেলাই মেশিন। 15 দিন আগে উপজেলা এলজিইডি কার্যালয় থেকে ডেকে নিয়ে সামনে সেলাই মেশিন রেখে ছবি তুলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই নারী। আমি যদি মেশিনের কাজটা করতে পারতাম তাহলে আমাদের মানে দুঃখটা ঘুচাতো। আমরা এমনভাবে ছবি তুলে যে মেশিনটা আমাদের দিয়ে দিবে, তখন তো আমরা খুশি হলাম যে আমাদের মেশিন দিবে। দেওয়ার পরে ছবি টবি সব তোলার পরে মেশিন আবার নিয়ে চলে গেল। শুধু মিম আক্তার নয়, উপজেলার অন্তত 11 নারীকে উপজেলায় ডেকে সেলাই মেশিনগুলো সামনে রেখে স্বাক্ষর নিয়ে ছবি তুলে বাড়ি পাঠিয়ে দেন এলজিইডি প্রকৌশলী আসহাবুর রহমান। মেশিন দিব কে ডেকেছিল ভাই, ভোটার আইডি কার্ডের ফটোকপি নিল, ছবি নিল, সহি নিল, ছবি তুলেও ফের কয়েছে পরে দেওয়া যাবে, চলে যাও তোমরা। দেশ ফের গেলাম দেবে শাহনাজা পাকে বলে গেলাম, দেখো যে আপনাদের মেশিন পাওয়া যাবে না, আপনারা চলে যাও। একই প্রকল্পের আওতায় সেলাই মেশিন পেয়েছেন উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের মৌসুমী খাতুন। তবে এটি একেবারেই নিম্নমানের বলে অভিযোগ তার। ভালো না, 3-4 নাম্বার কাজ তো করছে না, সুতা কেটে দিচ্ছে খালি। এলজিইডির এমন প্রতারণার বিচার চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। সে কিন্তু গোপনে বিতরণ করেছে, আমি কিন্তু বিষয়টা জানিও না। জেলা নির্বাহী প্রকৌশলীর কোনো যোগ সাজস আছে, কারণ আমি তার বারবারই ক্রাইমের অভিযোগ করি কিন্তু উত্তর পাই না। তবে অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলছেন এলজিইডির এই কর্মকর্তা। যারা যারা পেয়েছে তারা যেন বলে যে পাইনি, এই জন্য বলাচ্ছে আর কি সবাইকে। এ দুর্নীতির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সরকারের বরাদ্দকৃত অর্থে মানসম্মত সেলাই মেশিন বিতরণের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।